ডায়াবেটিস কি করে হয় আপনারা জানেন কিনা? তো আপনি যদি না জানেন যে কিভাবে রোগ হয় তাহলে রোগ থেকে ভালো হবেন কিভাবে? ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষে জায়গা নেই, ওভারলোড। তাহলে আপনাদের কোষে ওভারলোড কিভাবে হয়েছে? কিছু পরীক্ষা আছে যেটা করলে আপনি বুঝবেন যে আপনি রোগী হচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদের জন্যে সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছেন, খাবার দিয়েছেন, পানি বাতাস সব কিছুর ব্যবস্থা করেছেন। দুঃখজনকভাবে বর্তমানে আমরা এই বায়ু দূষণ করছি, গাছপালা নিধন করছি, পরিবেশ নষ্ট করছি, খাবার নষ্ট করছি এবং আমাদের জীবন আচরণও এখন আর ঠিক নেই, যার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছি। তার ভিতরে ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে। অর্থাৎ ডাক্তাররা যেই ওষুধগুলো চলবে বলেন, যে রোগের চিকিৎসা, যেমন উচ্চ রক্তচাপ, প্রেশারের ওষুধ চলবে, যেমন ডায়াবেটিসের ওষুধ চলবে। এই ধরনের যেই রোগগুলো আছে যে নিয়মিত আপনি ডাক্তারের কাছে যেতে হয় নিয়মিত বিরতিতে এবং রেগুলার ওষুধ চলে, যেগুলোকে আমরা লাইফস্টাইল ডিজিজ বলছি। তো আপনাদের এই বিষয়ে ধারণা আছে কিনা লাইফস্টাইল ডিজিজ কোনগুলোকে বলে? কার কার ধারণা আছে দেখি? হ্যাঁ, তাহলে আপনাদের এখানে যারা এসেছেন তাদের কি সমস্যা আছে? এখানে ডায়াবেটিস রোগী কেউ আছেন? তাহলে ডায়াবেটিসটা একটা লাইফস্টাইল ডিজিজ। উচ্চ রক্তচাপের রোগী আছে কেউ? এটাও একটা লাইফস্টাইল ডিজিজ। অর্থাৎ যে রোগগুলো আমাদের জন্মগত নয়, আমরা যে রোগগুলো নিয়ে জন্মগ্রহণ করিনি, কিন্তু পরবর্তীতে আমাদের খাওয়া দাওয়া চলাফেরা এগুলো সঠিকভাবে না বোঝার ফলে আমরা রোগী হয়েছি। তো ডায়াবেটিস কি করে হয় আপনারা জানেন কিনা? তো আপনি যদি না জানেন যে কিভাবে রোগ হয় তাহলে রোগ থেকে ভালো হবেন কিভাবে? তা এখন আপনারা ডাক্তার দেখাইছেন ডায়াবেটিসের নাকি দেখান নাই? তো ওখানে কেন ডায়াবেটিস হয় জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করেন না। তা আপনাদের ধারণা হলো যে ডাক্তার ওষুধ দিবে, ওষুধ খেয়ে আপনি সুস্থ হবেন, তাই তো নাকি? তাহলে সেটা কি হয়েছেন আপনি? তো তাহলে এখন সমস্যাটা কোন জায়গায়? যে আপনারা তো ওষুধ খেয়েও সুস্থ হতে পারছেন না। যদি ওষুধ খেয়ে সুস্থ হয়ে যেতেন তাহলে তো ভালোই। তা এখন ওষুধ খেয়ে কি সুস্থ হওয়া যাচ্ছে? যাচ্ছে না। তো তাহলে ওষুধ কি কাজ করছে? এখন কেন করতেছে না? এটা নিয়ে কখনো ভেবেছেন? তো এই জন্যে আমি আপনাদেরকে এবং আমাদের যত রুগী আছে যারা ভালো হয়েছে, সুস্থ হয়েছে, তাদেরকে আমরা শেখাই যে কিভাবে ডায়াবেটিস হয় এবং কিভাবে এটা থেকে ভালো হতে হবে। তো তারা শিখে তারপরে করণীয়গুলো করে, তারপর ভালো হয়ে যায়। যেহেতু এটার কোনো ওষুধ নাই, তাই জন্য ওষুধ খেয়ে ডায়াবেটিস রোগীরা ভালো হবে না। বোঝা গেল? তাহলে ডায়াবেটিস কিভাবে হয়? একটা হলো অনিয়মিত চলাফেরার কারণে হয়। এখন কি কি অনিয়মের ফলে? একটা হচ্ছে খাবারের অনিয়ম, বুঝতে পারছেন? খাবারের অনিয়ম। আর একটা কি, আমরা টেনশন করি এবং রাত জাগি। আর যেই খাবার গ্রহণ করি আমরা ব্যায়াম বা কায়িক শ্রম করি না বিধায় সেটা হজম হয় না, বা হজম হয় না বললে ভুল হবে, মানে সেটা ব্যবহার হয় না। তো সেই খাবারটা ব্যবহার হচ্ছে না, তো জমা হচ্ছে। কি হিসাবে জমা হচ্ছে? চর্বি হিসাবে জমা হচ্ছে। তাইলে বেশি বেশি চর্বি জমে গেলে কোষে ওভারলোড হবে। কি হবে কোষে? তখন আর কোষে চিনি ঢুকতে বাধা পাবে। এই যে চিনি ঢুকতে পারবে না, বাধা পাবে, তখন রক্তের চিনি বাড়তে থাকবে। এইটাই হলো ডায়াবেটিস। তো খেয়াল করে দেখেন যাদের ডায়াবেটিস হয়েছে, তো ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষে জায়গা নেই, ওভারলোড। তো এখন কার কার ডায়াবেটিস আছে আবার একটু দেখি যাদের ডায়াবেটিস আছে। তাহলে আপনাদের কোষে ওভারলোড কিভাবে হয়েছে দেখেন, মিলায় নেন যে আপনি কি রেগুলার ব্যায়াম করেন? আপনি রেগুলার ব্যায়াম করেন? আচ্ছা, তো ব্যায়াম না করলে আপনি খাবার খান, তো এই খাবার খেলা কি ব্যবহার করেন সঠিকভাবে? তো যারাই খাবার ব্যবহার করে না তাদেরই ডায়াবেটিস হবে, কারো আগে পরে তবে হবে। বুঝতে পারছেন? তারপরে দেখেন আপনি টেনশন করেন কিনা, রাত জাগেন কিনা, বা দেরিতে ঘুমান কিনা, দেখেন মিলায় দেখেন। তাহলে যাদের ডায়াবেটিস হয়েছে তাদের এই যদি সমস্যাগুলো থাকে, যে এক হচ্ছে সে নিজের যত্ন নেয় না, নিজেকে সময় দেয় না,
তাহলে সে ব্যস্ত থাকে, কী নিয়ে ব্যস্ত থাকে? ধরেন কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কেউ চাকরি নিয়ে ব্যস্ত থাকে, কেউ সংসার নিয়ে ব্যস্ত থাকে। সোজা কথা হলো সে শরীরের দিকে, অর্থাৎ নিজের জন্য যে সময়, অর্থাৎ ব্যায়ামের জন্যে, তার ঘুমের জন্যে, হ্যাঁ, তার বিশ্রামের জন্য যে সময়, বা রোদে যেতে হবে তার জন্যে যে সময় দেওয়া, সে দেয় না। তাহলে আমরা সবাই ব্যস্ত নাকি? এখন ব্যস্ত কেন আপনারা? আপনাদের যে মূল উদ্দেশ্য পৃথিবীতে আসার, সেটা আপনাদের কি? লক্ষ্যটা কি? আপনারা কি চান এই পৃথিবীতে? কেউ বলবেন ভাই আপনার উদ্দেশ্য কি? পৃথিবীতে আসছেন যে, দাড়িয়ালা ভাই, কি করতে চান আপনি? মাশাআল্লাহ, ঠিক আছে, বসেন। উনি আল্লাহর ইবাদত করতে আসছে, তো এখন ইবাদত করতে হলে সুস্থ থাকা জরুরি, ঠিক আছে নাকি? জরুরি না? সুস্থ না থাকলে ইবাদত করবে কেমনে? আর কারো কোনো ইচ্ছা আছে? ভাই আপনি কি জন্য আসছেন পৃথিবীতে? বৈশা বলেন, অসুবিধা নেই। কি উদ্দেশ্য? গুড। তাহলে মানুষের সেবা করবেন, আল্লাহর হুকুম পালন করবেন। এখন অসুস্থ হলে তো সেটা পারবেন না। তাহলে এখন আমাদের সুস্থ থাকাটাকে আল্লাহর নির্দেশনায় আছে কিনা? আছে? আচ্ছা, তাহলে দেখেন, আর অন্যদের কি অন্য কোনো উদ্দেশ্য আছে যে আমি পৃথিবীর সবচেয়ে কোটি টাকা কামাবো, এরকম? মানে আমি প্রশ্নটা করছি কেন জানেন? যে আমরা নিজেকে সময়টা দিচ্ছি না কেন, মানে আমরা কি নিয়ে ব্যস্ত, এটা বোঝার জন্য। এখন কেউ যদি আল্লাহর হুকুম পালনে ব্যস্ত হয়, তাহলে খাওয়াটারও ব্যাপারে আল্লাহর হুকুম আছে, ঘুমের ব্যাপারে আল্লাহর হুকুম আছে, তাহলে এইগুলোও তার মানা উচিত নাকি? বুঝেন নাই কথা? আর যে আল্লাহকে মানে না, তার কথা আলাদা। তো যে আল্লাহকে মানে, তার তো খাওয়ার বিষয়ে হালাল তৈব খেতে হবে, তাহলে এই নির্দেশও তো তাকে মানতে হবে। তারপর শরীরের যে হক, সেটাও আদায় করতে হবে। তাহলে সীমা আবার লঙ্ঘন করা যাবে না। তাহলে খাবারের সীমা বলেন বা যে কোনো সীমা লঙ্ঘন করা যাবে না। তাহলে এই হুকুমগুলোও তো মানতে হবে নাকি? আল্লাহর হুকুম বলতে আমরা কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, আর তো কোনো হুকুম নাই নাকি? আছে? তাহলে সেই হুকুমগুলো কে মানবে? আরেকজন এসে, নাকি আপনি একাই? নাকি? বুঝতে পারছেন তো? যারা আল্লাহর হুকুম মানতে চায়, তাহলে তো তাদের খাওয়া আল্লাহর হুকুমে হবে, সে তো রুগী হবে না। তাহলে একটা লোক যদি ধরেন হালাল তৈবের বাইরে না খায়, সে যদি 1/3 খায়, বা ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, মাঝে মাঝে রোজা রাখে, আজকেও দেখবেন অনেকে রোজা আছে, আমি পার্সোনালি রোজা আছে, এরকম অনেকে আছে, গতকালকেও রোজা ছিলাম। তাই যে রোজা রাখে তারা, তারপর তারা ব্যায়াম বা কায়িক শ্রম করে, তারা এশার পরে ঘুমায়, তারপর উঠে ভোরে ফজরের নামাজ পড়ে, জামাতে মসজিদে যেয়ে পড়ে, যেমন আমি আজকে পড়েছি, সবাই নিশ্চয়ই পড়েছেন। তাহলে যে আল্লাহর হুকুম মানতে চায়, সে তো মসজিদে গিয়ে নামাজ পড়বে নাকি বাসায় বসে পড়বে? বাসায় বসে পড়বে, মসজিদে যেয়ে পড়বে, ঠিক আছে। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, তাদের ভিতরে সার্কাডিয়ান রিদমটা ভালো থাকে। মানে কি সার্কাডিয়ান রিদম বুঝেন? ধরেন এই প্রকৃতির ঘড়ি, দেহ ঘড়ি এবং প্রকৃতির ঘড়ির সাথে মিলবন্ধন। যেমন আল্লাহ রাতকে যে কারণে সৃষ্টি করেছেন, সেই সময় আমার ঘুমানো দরকার, ইবাদত করা দরকার, তো রাতের কাজ। দিনে আমার মানে জমিনে বিচরণ করা, রিজিক অন্বেষণ করা, আলোতে কাজ করা দরকার। তাহলে আমরা সেই হুকুমগুলো মানবো নাকি মানবো না? তাহলে বলেন তো, আমরা এখন কেন নিজেদের জন্য সময় পাচ্ছি না? আমরা কি নিয়ে ব্যস্ত? আপনারা যারা ডায়াবেটিস রোগী, আপনারা কি নিয়ে ব্যস্ত? সংসার নিয়ে, সংসার জীবন নিয়ে ব্যস্ত। আচ্ছা, তাহলে এখন পৃথিবীতে আসছেন সংসার করিয়া চলে যাবেন নাকি? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? নাকি জান্নাত লাগবে? জান্নাত লাগলে তাহলে শুধু সংসার করে ব্যবসা করে চলে গেলে, নিজেকে সময় না দিলে, তো এখন আপনি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, তো আপনি ইবাদত করতে পারবেন? তাহলে আপনি এমন কিছু নিয়ে ব্যস্ত, যেই ব্যস্ততাটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আপনার যদি পারপাস হয় হায়ার পারপাস, যে আমি জান্নাতে যাব, তখন তো আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি সংসার করে কি জান্নাতে যাইতে পারবো? ব্যবসা করে কি জান্নাতে যাইতে পারবো? তাহলে আমাকে যে সময়টা দিতে হবে আখিরাতের জন্যে, তাহলে এই সময়টা আমার প্রতিটি কাজ কর্ম, প্রতিটি চিন্তা ভাবনা, সব কিছুই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকার বাইরে আমি কিছু করতে পারবো না। যদি করি, তাহলে এখন শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে আল্লাহর হুকুম আছে কিনা? তখন আপনি আল্লাহর হুকুম অমান্য করে আপনি ইবাদত কি করবেন? তারপর সীমা লঙ্ঘন করতে আল্লাহ নিষেধ করছে কিনা? তা আপনি সীমা লঙ্ঘনও করতেছেন, আবার বলতেছেন আপনি আল্লাহর হুকুম মানেন, তা এটা হয় কিনা? তাহলে নিজের প্রতি যত্ন, নিজের জন্য সময় দেওয়া, তাহলে এটা কি ইসলামের বাইরে?
নাকি এটা আল্লাহর হুকুমের ভেতরে? তো এখন আমরা দিচ্ছি না কেন? আর না দিয়ে কি আমরা লাভবান হচ্ছি নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছি? তাহলে আমি নিজের ক্ষতি যে নিজে করতেছি, এতে আমার কী লাভ? তো এই যে আপনারা যে রুগী হয়েছেন, ভাইয়া কতদিন ধরে ডায়াবেটিস আপনার পিছনে? 28 বছর। হ্যাঁ, তো এই 28 বছর তো উনি ডায়াবেটিসে আক্রান্ত, তার মানে উনি 28 বছর ডাক্তার দেখাচ্ছে এবং 28 বছর অনেক কষ্ট করতেছে নাকি? তো এই ডায়াবেটিসটা আসলে যাদের ইনসুলিন উৎপাদন স্বাভাবিক আছে, তাদের যদি ধরা পড়ে নতুন অবস্থায়, তাহলে একদিনও লাগবে না, ডায়াবেটিস দেখবেন নাই। তা আমাদের এখানে বহু পুরাতন রোগী এসেও ভালো হয়েছে, কেননা তারা ডায়াবেটিস মানে কোষে ওভারলোড, এটা এখন শিখেছে এবং কোষ খালি করে ফেলেছে। কোষ খালি করতে হলে আমাকে রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, কায়িক শ্রম বা ব্যায়াম করতে হবে, আমাকে আর্লি ঘুমাইতে হবে, ভোরে উঠতে হবে, রোদে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজের যত্ন নিতে হবে। তাহলে বোঝা গেল? এখন আমরা যদি নিয়ম না মানি আর যদি ওষুধ খাই, তাহলে আমরা সুস্থ হতে পারবো না। এখন এই কথাটার প্রমাণ লাগবে না? যে আমি যে কথাটা বলেছি তার প্রমাণ কি? প্রমাণ হলো যারা ওষুধ খেয়েছে, যেমন ভাই 28 বছর তো ভালো হয়ে গেছেন 28 বছর ওষুধ খেয়ে? না, এখনও উনি রোগী। 28 বছর ওষুধ খেয়ে উনি ভালো হননি। তো আজকে যারা আপনারা ভাবছেন ওষুধ খেয়ে ভালো হবেন, তাহলে ওনার মতো যারা দেখেন 28 বছর যারা ওষুধ খেয়েছে তারা তো ভালো হয়নি। আর কে আছে যে 10-15 বছর ওষুধ খেয়েছে, এরকম কেউ আছেন? মানে কে কতদিন ওষুধ খেয়েছে? আপনি কতদিন? 3 বছর। তারপর বাবা কয় বছর? 30 বছরও। তাহলে ওনার চেয়েও সিনিয়র আছে যে 30 বছর ওষুধ খাইছে। তো 30 বছর ওষুধ খেয়েও ভালো হয়নি, 28 বছর ওষুধ খেয়েও ভালো হয়নি। মা আপনি কয় বছর ওষুধ খাইছেন? 25 বছর ওষুধ খেয়েও ভালো হয়নি। তো যারা আজকে ভাবতেছেন ওষুধ খেয়ে ভালো হবেন, তো এখানে আমাদের একজন 25 বছর, একজন 30 বছর, একজন 28 বছর, তারা ভালো হয়নি, তাহলে বাকিরা ভালো হয়ে যাবে? তো যারা ওষুধ খাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তারা কি ভালো হয়ে যাবেন? এখন আসেন আমাদের এখানে এসেছে, তাই এখানে ভাবতেছে কি এখানেও মনে হয় জাহাঙ্গীর কবির দেখবে, উনি একটা ওষুধ দেবে, ভালো হয়ে যাব। এই জন্য তারা এখানে এসে আমাকে দেখানোর জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। তো এখানে আমাদের যে সিস্টেম, এটা আপনারা জানেন কে কে? মানে আজকে যারা নতুন তারা তো আর জানে না। আপনি জানেন? আগে এসেছিলেন, আমাকে দেখাইছেন, আমার সাথে দেখা হয়েছে? না না, আমাকে দেখাইছেন বলতে আমি বুঝাইছি যে আপনি আমাকে সরাসরি দেখাইছেন কিনা। আচ্ছা গুড। তো এখন আপনি মানতেছেন, মাইনে ভালো হয়েছেন? তাহলে আমারে না দেখায় ভালো হওয়া যায়? ভালো হওয়া যায়। আর কে? আপনি আপনি আসছেন এখানে? ও ভিডিও দেখেন না, আমি বলছি আপনি আসছিলেন আমাদের এখানে? না, পুরানকে যে আগেও আসছে, এই বোন যেমন আমার, আপনি আসছেন, আপনি আইসা এখন মানছেন আমাদের নিয়ম কানুন? আলহামদুলিল্লাহ। আপনি আসছেন, মানছেন? আচ্ছা, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে নতুন, আপনি আসছেন এর আগে, মানছেন, ভালো আছেন? আপনি? আচ্ছা, মানার জন্য আসছেন, খুব ভালো। তাহলে দেখেন যারা এসেছে মেনেছে ভালো হয়েছে। তাহলে যারা ভাবতেছে যে আমারে দেখাইতে হবে ভালো হওয়ার জন্য, তারা এখনও জানে না আমাদের সম্পর্কে, কিছুই জানে না। তাহলে যেহেতু নতুন আসছেন, না জানাটা স্বাভাবিক। তা আমি আপনাদেরকে সিস্টেমটা বুঝাইয়া দিই। এই যে আজকে আপনি এসেছেন না, আসার পরে ডাক্তার দেখাইছেন কে কে এখানে? দেখাইছেন? ওকে। তারপরে পরীক্ষা করাইছেন? পরীক্ষা। তো রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে যাবেন, তিনি আপনাকে করণীয় বুঝাবেন, একরকম ডায়েরির মধ্যে বুঝাই দিবেন। এরপরে পুষ্টিবিদের কাছে পাঠাবে, তারপরে জিমের যা যা আপনার পরামর্শ, ব্যায়ামের, এগুলো সব এখানে বলে দিবে, লিখে দিবে। আপনাদের কাজ হচ্ছে এইটা মানা, মানলে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তো 1 মাস পরে অল্প সুস্থ হবেন, 2 মাস পরে আরেকটু হবেন, 3 মাস পরে, এভাবে যার রোগ যতদিন তার তত দেরি হবে সুস্থ হইতে। আর যার নতুন রোগ সে কালকে থেকে ভালো ইনশাল্লাহ, আগামীকাল থেকে দেখবে তার আর ডায়াবেটিস নেই। বুঝলেন না? নাকি বুঝতেছেন না? তো ভাই আফসোস লাগতেছে 28 বছর ওষুধ খাইছেন, বাবা 30 বছর ওষুধ খাইছেন, আফসোস লাগতেছে যে 30 বছর আগে যদি এই জিনিস জানতেন, তাহলে তো আপনার একদিনও ওষুধ খাওয়া লাগতো না। 25 বছর ওষুধ খাইছেন, আফসোস লাগতেছে যে হারে 25 বছর আগে যদি জানতাম, তাহলে তো আমার একদিন ওষুধ খাওয়া লাগতো না, তাই না?
তা আজকে কে কে আছেন যে সুস্থ, ওষুধই খান না, এরকম কে কে আছে? আলহামদুলিল্লাহ। তো যারা সুস্থ আছেন এখন, তাদের জন্য একটা সুখবর হলো, আপনি যদি এখন থেকে নিয়মকানুন মানেন তাহলে আপনি রুগী হবেন না ইনশাল্লাহ। আপনার কোনো দিনই ডায়াবেটিস হতে পারবে না, এটা অসম্ভব। আপনার কোনো দিনই প্রেশার হতে পারবে না। বোঝা গেল নাকি? তাহলে এখন যদি আমরা বাংলাদেশে যারা এখনও সুস্থ আছে তাদেরকে ধরে ধরে আইনা এগুলো মানাইতে পারি, তাহলে ওরা আর রুগী হবে না কখনো, তাতে তাদেরই লাভ হবে। কিন্তু মানুষ কেন জানি নিজের লাভ বোঝে না। সবাই কি হতে চায়? রুগী হতে। কিভাবে বুঝবেন? যে দেখবেন যে সে ব্যায়াম করে না, দেখবেন যে সে ওই নষ্ট খাবার খাচ্ছে, দেখবেন সে টেনশন করে রাত জাগে, দেখেন সে নিজেকে যত্ন নেয় না, বলে আমার সময় নেই। তাহলে সে কি করছে? রুগী হওয়ার জন্যে চেষ্টা করছে। তাহলে রুগী হওয়ার চেষ্টা কি? আমরা যে নিয়ম মানি না, তাহলে আমরা রুগী হওয়ার জন্য আমাদের এটাই যথেষ্ট যে আমরা অনিয়ম করি। তাহলে যে রুগী হতে চায় সে কি করবে? সে রাত জাগবে, টেনশন করবে, সে বলবে আমি ঘুমাইতে পারি না, আমার সময় নেই, সে বলবে আমার এই উঠতে পারি না সকালে, তারপরে আমি ব্যায়াম করতে পারি না, হ্যাঁ, এবং যে খাবার দেয় ওগুলো খাই, এবং নষ্ট খাবার আমি পছন্দ করি, বা আমার জন্য এই খাবার ভালো লাগে এবং আমি পছন্দ করি না, ওই যে স্বাস্থ্যকর খাবার আমার ভালো লাগে না। ঠিক আছে? কিছু পরীক্ষা আছে যেটা করলে আপনি বুঝবেন যে আপনি রুগী হচ্ছেন কিনা। যেমন আমাদের হোমায়ের যদি ধরেন 1-এর বেশি, 2-এর বেশি থাকে, মানে 2-এর বেশি হোমায়ার, তাহলে বুঝবেন যে ও আসলে ভিতরে ভিতরে রুগী হচ্ছে, এখনও জানে না। তা এখন যার চিনি বেশি তাকে তো আমরা ডায়াবেটিস রুগী বলবো। কি বলবো? তাহলে ব্লাড সুগার কত থাকলে নর্মাল জানেন? আমি ওই দিন একটা পোস্ট দিয়েছিলাম, এগুলো একটু আপনাদের শিখতে হবে। আমি পোস্ট দিয়েছিলাম যে এখানে তো লেখাই আছে ব্লাড সুগার কত থাকলে নর্মাল, 5 থেকে 6, 5 থেকে 6। তাহলে যার ডায়াবেটিস আছে তার ব্লাড সুগার বেশি থাকবে। ওখানে খালি পেটে আছে, ভরা পেটে আছে, চিনি খাওয়ার পরে আছে, আমরা ওই ডিটেলসে যাচ্ছি না। ধরেন একটা লোকের ব্লাড সুগার আছে 12, তাহলে তার ডায়াবেটিস আছে, ঠিক? ওকে। তো এখন আপনার ব্লাড সুগার খালি পেটে আছে 5, তাহলে আপনার ডায়াবেটিস নাই। কিন্তু আপনার ইনসুলিন যদি বেশি থাকে, যেটা আমরা মাপি না, তাহলে আমরা কিন্তু রুগী হয়ে গেছি। চিনি বেশি থাকলে যেমন একটা মানুষ রুগী, ইনসুলিন বেশি থাকলেও সে রুগী। তা এখন আমরা তো ইনসুলিন মাপি না। আপনারা কেউ আছেন যে ইনসুলিন মেপেছেন? ধরেন এই যে ভাই, আপনি তো 28 বছর না, ইনসুলিন মেপেছেন? আপনার ইনসুলিন লেভেল কত? ইনসুলিন কোথায় মাপছিলেন? নাকি চিনি মাপছিলেন? আচ্ছা, তাহলে কাগজটা দেখান। আর কে জানে ইনসুলিন? আর কারো ইনসুলিন আছে? ইনসুলিন মাপছেন আর কেউ? তাহলে একজন মাপছে ইনসুলিন। আপনার ইনসুলিন কোথায় মাপছেন? এখানে দেখি, এদিকে আনেন। ইনসুলিন লেভেলটা কত বলতে পারবেন? বললেই হবে। গুড গুড, হ্যাঁ 7.0। আর সুগার কত আছে? দেখি এদিকে আসেন। আপনার সুগার বেশি ছিল এত? আচ্ছা, কবের কথা এটা? আচ্ছা, আপনার ইনসুলিন ছিল 7, সুগার ছিল 15। হ্যাঁ, ঠিকই আছে। কিন্তু এখন ওনার লক্ষ্য নির্ধারণ হয়েছে, ইনসুলিন হলো 4-5, সুগার হলো 5-6। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো ওনার যেমন 15 ছিল, তার মানে ওনার ডায়াবেটিস। এখন কারো ধরেন ইনসুলিন লেভেল আছে বেশি কিন্তু সুগার লেভেল কম, তাহলে তার তো ডায়াবেটিস নাই। ডায়াবেটিস আছে। তাহলে এখন ইনসুলিন বেশি হলেও যে একটা সমস্যা, এটা আমরা এখনও কেউ জানি না। দেন, এদিকে দেন। আর কেউ ইনসুলিন জানি আমরা? ওনার ইনসুলিন লেভেল 62 আর সুগার হচ্ছে 16, তার মানে আপনি বাইরে থেকে ইনসুলিন নেন। হ্যাঁ, সেটাই। তাহলে উনি ইনসুলিন বাইরে থেকে নেয়, বুঝতে পারছেন না? তাহলে ওনার ইনসুলিন হচ্ছে 62। আপনার ইনসুলিন কত দেখে? ইনসুলিন 5, এটা হলো নর্মাল। ওনার ইনসুলিন 5, এটা হলো নর্মাল। তাহলে ইনসুলিন 5 থাকলে নর্মাল। তাহলে সুগার বেশি থাকলে, যেমন আপনি ডায়াবেটিসের রোগী, ইনসুলিন বেশি থাকলেও রোগ। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বেশিরভাগ লোক তারা ইনসুলিন মাপে না। বেশিরভাগ লোক ইনসুলিন মাপে না। তাহলে এখন বেশি ইনসুলিন যদি কারো থাকে, তাকে কি আরও বেশি ইনসুলিন দেওয়ার দরকার আছে? যেমন ওনাকে ইনসুলিন দিচ্ছে, ওনার ইনসুলিন 62, ওনাকে আরও দিচ্ছে।
কত বছর ইনসুলিন নেন? 15 বছর ইনসুলিন নেন। তো যাদের ইনসুলিনের অভাব আছে তাকে ইনসুলিন দিতে হয়, আর যাদের ইনসুলিন বেশি আছে তাদেরকে ইনসুলিন দিতে হয় না। তো একটা লোকের ইনসুলিন 62, তাহলে সে রুগী না? বিরাট রুগী। তাহলে এখন উনি 28 বছর চিকিৎসা করে এখন ইনসুলিন আছে 62। তাহলে ইনসুলিন কত থাকলে ভালো? 4 থেকে 5। তাহলে 62 ইনসুলিন কি ভালো? তাহলে ওনার ইনসুলিন 62 আছে, এবং আমার মনে হয় এই ইনসুলিন উনি এই রিসেন্টলি মাপাইছে, এর আগে মনে হয় কোনোদিন মাপায়নি এই 28 বছরে। তাহলে 28 বছর পরে এসে উনি ইনসুলিন মাপাইছে। এখন কেন জানি না আমি, কেন মাপাইছে এটা ভালো করে জিজ্ঞেস করতে হবে, যে এতদিন তো মাপায় নাই, এখন কেন মাপাইলো, তাই না? বুঝতে পারছেন? তাহলে যদি ওনাকে ইনসুলিন দেওয়ার আগে ইনসুলিন মাপাইতো, এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা যদিও একটু মানে সায়েন্টিফিক কথা, তারপরে আপনারা বুঝবেন। ধরেন আমার চিনি বেড়ে গেলে আমি কি আরও চিনি খাবো নাকি খাবো না? তাহলে আমার ইনসুলিন বেশি থাকলে কি আরও ইনসুলিন নেব? তা এখন একটা রুগীকে ওনার 15 বছর আগে উচিত ছিল যে ওনাকে যারা দেখেছে যে তার ইনসুলিন কত মাপা, তার ইনসুলিন তৈরি হয় কিনা দেখা, এবং তার ইনসুলিনের অভাব যদি হয় তখন তাকে ইনসুলিন প্রেসক্রাইব করা। ডায়াবেটিসের কথা চিন্তা করেন, দেখেন ডায়াবেটিস এর ফলে চোখ নষ্ট হইতে পারে, এটার নাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ব্রেন নষ্ট হইতে পারে, অ্যালজাইমার্স, ডিমেনশিয়া হতে পারে, মনে থাকবে না, স্মৃতিভ্রষ্ট, সব ভুলে যাবে। তারপরে এমনকি স্ট্রোক করতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে। তারপর হার্ট অ্যাটাক করতে পারে। তারপরে লিভারে কী হতে পারে? সিরোসিস হয়ে যেতে পারে। তারপর কিডনি আস্তে আস্তে ট্রান্সপ্লান্ট হয়ে যেতে পারে। তারপরে নার্ভ ড্যামেজ হতে পারে, আঙ্গুল কাটা হতে লাগতে পারে, পা কাটা লাগতে পারে, গিরা নষ্ট হতে পারে, মাজা নষ্ট হতে পারে, পেট নষ্ট হতে পারে, গ্যাস্ট্রোপ্যারাসিস, ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস। তাহলে এখন দেখা যাচ্ছে তো ডায়াবেটিসের ফলে আমার শরীরের সব কিছুই নষ্ট হতে পারে, স্কিন পর্যন্ত, চেহারা পর্যন্ত। তারপর পুরুষত্ব চলে যেতে পারে, নারীত্ব চলে যেতে পারে, ইত্যাদি 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 ইত্যাদি। তার মানে অনেকগুলো কমপ্লিকেশনস কেন হলো? এখন যদি ডায়াবেটিস না থাকতো তাহলে কমপ্লিকেশন হইতো। এটা বুঝলেন কিনা দেখেন। তাহলে আমার যদি ডায়াবেটিস না থাকতো এই কমপ্লিকেশনও, বুঝতে পারছেন আপনারা? দেখেন বোঝেন কিনা। তাহলে আমি যদি ডায়াবেটিস থেকে বেঁচে থাকতে পারি তাহলে আমার অতগুলো কমপ্লিকেশন থেকে আমি বেঁচে গেলাম নাকি? এখন ডায়াবেটিস রোগীদের পুরুষত্ব থাকবে না এক সময়, এটা একদম লিখে দেব। কোনো শক্তিই থাকবে না, একদম লিখে দিব। তারা একদম যত দিন যাবে চিকিৎসা করতে 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 তাদের কোনোই শক্তি থাকবে না, এমনকি বিছানায়ও পড়ে যাবে। এবং এদের পারিবারিক কলহ হয়, স্ত্রীদের সাথে ঝগড়াঝাটি লেগে থাকে। কারণ কি, সে তো আসলে তার যে পুরুষ, সেই পুরুষের সেই তার এবিলিটি এখন আর নাই নাকি? বুঝতে পারছেন? তো এই যে বিষয়গুলা, এগুলো অনেক পরিবারকে ধ্বংস করছে। ঠিক একইভাবে একটা মেয়েরও যদি এমন, মেয়ের পিসিওএস হলো, বাচ্চা হচ্ছে না, সবাই বললো বন্ধা, বিয়ে হয়েছে 12 বছর, একটা বাচ্চা হয়নি, এরকম দেখেছেন কিনা? তো এটার মূল কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তো একটা মেয়ের টেস্টোস্টেরন হরমোন বেড়ে গেছে। তো এটা পুরুষদের বেড়ে যাওয়ার কথা, ভালো থাকার কথা, কিন্তু একটা মেয়ের যখন টেস্টোস্টেরন বাড়ে তখন সে পুরুষের মতো বুকে লোম গজায়, দাড়ি হয়, মোচ হয়, হ্যাঁ, বাচ্চা হয় না, পিসিওএস যেটাকে বলে, পলিসিস্টিক ওভারি, হ্যাঁ, মাসিক হয় না, বাচ্চা হয় না, মাথায় টাক পড়ে, বগল কালো হয়ে যায়, ঘাড়ের নিচে কালো হয়ে যায়, তারপর আঁচিল হয়, মাথায় টাক পড়ে, ব্রণ হয়, ইত্যাদি ইত্যাদি, এরকম সে সাফার করে। তো এখানে সাফারটা কিন্তু একেবারে মানে গভীরে, মনের ভিতরে। তারপর বডি শেমিং, তারপর মানুষের নানান কথাবার্তা, হ্যাঁ, স্বামীর কথা, আজ বিয়ে করব, কাল বিয়ে করব, শাশুড়ির কথা, দেবর ননদের কথা, দেয়ার আর লট অফ থিংস হ্যাপেনিং এখানে, অনেক কিছু। এটা বিরাট স্ট্রাগল। তো এটা সে মানসিকভাবে ভেঙে পড়ে। তাহলে সোজা কথা হচ্ছে, একটা লোক সুস্থ থাকলে সে এনজয় করতে পারে, কি বলেন নাকি? আর রোগী হলে সে এনজয় করতে পারে না। তো এখন রোগগুলো কিভাবে তৈরি হচ্ছে? আচ্ছা, আমি খাচ্ছি, দেখেন আমি খাচ্ছি, এই যে দেখেন ওভারলোড হয়, ধরেন এটা ধরেন একটা কোষ খালি ভালো আছে, এখন আমি খাচ্ছি, এখন কোষে আসছে, এখন আমি ব্যবহার করছি না, কোষে চর্বি হিসেবে জমছে। বুঝলেন না কথা? তো এখন জমতে জমতে একসময় কি হবে? কোষে ওভারলোড হবে, তখন আর রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না, ইনসুলিন বাধাপ্রাপ্ত হবে, কোষ বাধা দিবে ইনসুলিনকে, যে না তুমি আর, ইনসুলিনের কাজ রক্তের চিনি কোষে ঢুকানো। তা এই যে কোষে যে ঢুকাবে, এখন কোষে তো ওভারলোড, এখন এই ওভারলোডটা হয় কি করে এটা জানলেই কেসটা খতম। তাহলে ওভারলোড হলে পরে এখান থেকে ডায়াবেটিস হবে, এখান থেকে অনেক কিছু হবে। হ্যাঁ, ওভারলোডটা হয় কি করে সেটা হচ্ছে ব্যাপার। বলেন কি করে হয় কোষে ওভারলোড? বলেন খাই আর জমাই, খাই আর, বলেন খাই আর, বলেন সবাই,
খাইয়ার, এবার কথা বলেন, খাইয়ার, জোরে বলেন, কি করেন? হ্যাঁ, খাইয়ার জমাই। বলেন বার্ন করি না, ব্যবহার করি না, কাম করি না, ব্যায়াম করি না। তারপরে বলেন টেনশন করি, রাত জাগি। টেনশন করি, রাত জাগি। নিজেকে সময় দেই না, নিজেকে সময় দেই না, নিজের যত্ন নেই না। এটা হলো এটার মূল কথা। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।